থামবি তোরা? কিচেনে দরজা ভাঙ, প্রণকে বের কর। প্রীতম হাত থেকে ছুরি ফেলে দৌড়ায়। ইরফানও গিয়ে ধাক্কা লাগায় কিচেনের দরজায়। ততক্ষণে গ্যাস স্টোভ খুঁজে পেয়েছে প্রণমী। কাপা কাপা হাতরে চুলা অন করে গায়ের চাদরের একাংশ আগুনে রেখে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ঘুরে জানালার কাছে গিয়ে দৃশ্য দেখতে পেয়ে আকাশ পাতাল এক করে চেঁচিয়ে উঠল। না প্রণ, এমন কিছু করবি না তুই। চাদর ফেল, ফেল বলছি। ওরে প্রীতম, দরজা কেন ভাঙছিস না? গায়ের সমস্ত শক্তি খরচা করে লাথি বসায় ওরা দুজন। ততক্ষণে আগুন প্রণমীর শরীর স্পর্শ করতে শুরু করেছে। সে দাঁড়িয়ে আছে চুপচাপ, নিরুদ্বেগ। পার্থিব কোনো ব্যথা থেকে ছুতে পারছে না। প্রেরণা ঠুকরে উঠে লোহার রেলিংয়ে মাথা ঠেকিয়ে বলে, শোন, আমি মরে যাব, তোর পায়ে পড়ছি, সরে আয়। হাহাকার করে কাঁদতে থাকলো প্রেরণা। আমি মরে যাব সোনা, আমি মরে যাব। দরজায় লাথির পর লাথি বসাতে থাকলো ইরফান, প্রীতম, আর চুপচাপ জ্বলতে শুরু করলো প্রণমী। ভুবন মোহিনী সৌন্দর্য, গালে একটা লাল তিল, যে খুব ভালো গান করে, ভাইয়া আপুর বড্ড আদরের, আর কারো বিরক্তিবতী। সেন্ট্রাল সিটি হসপিটালের দোতলা। এত লোক সমাগম দেখে আগন্তুকেরা ঘাড় ঘুরিয়ে দেখছে আসতে যেতে। এখানে কি হচ্ছে? এত হাহাকার কেন? মেয়েলিশর বিলাপ করছে একটানা। একপাশে মেঝেতে দেয়ালে পিঠ থেকে উদ্ভ্রান্তের মতো বসে হাঁপাচ্ছে প্রীতম। দূরে একপাশে ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখভঙ্গি শান্ত, কিন্তু শুধু কিছুক্ষণ পর পর কপাল কুঁচকে প্রেরণাকে দেখছে, যাকে মির্জাবাড়ির মানুষগুলো সান্ত্বনা দিচ্ছে। প্রেরণা কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না, বুক চাপড়াচ্ছে, অস্পষ্ট উচ্চারণে বারবার বলছে, সব আমার জন্য। আমি এই দায় কি করে এড়াবো? আমার জন্যই হয়েছে সবটা। ওই জানোয়ারটাকে বহু আগেই আমার শাস্তি দেওয়া উচিত ছিল। আমি দায়ী, আমার উদাসীনতার জন্যই এইসব। আমি দায়ী। ইনু প্রেরণাকে ধরে রেখেছে, কাঁদতে কাঁদতে বলে, চুপ করো আপু। দুজন নার্স এসে প্রীতম আর ইরফানের হাতে ফার্স্ট এড করে দিচ্ছে। আগুনের ছ্যাঁকা লেগেছে দুজনার হাতেই। প্রীতম নির্জীব, তার কোনো হুঁশ নেই। তবে ইরফান নার্সের সাথে খিটখিট করছে। লাগবে না বাল, সরুন। অল্প বয়সী নার্স ধমক খেয়ে দূরে সরে দাঁড়ায়। সামিনিয়াসার মির্জা, ইলহাম মির্জা শান্ত চোখে ছেলেকে দেখছে। শুদ্ধ ঋতুর কোলের মধ্যে গুটি গুটি মেরে বসে আছে। ঋতু ওর গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা হু হু করে কাঁদছে, আবারও বলছে, আমি দায়ী। মিস জেনি কেঁদে ওঠে। তুমি দায়ী হলে আমিও তো দায়ী, প্রেরণা। আর যদি আমি ডক্টরের কাছে না যেতাম তবে এসব হতো। ইনু প্রেরণাকে আগলায়, দু চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, মিস জেনি ঠিক বলেছে আপু। তুমি দায়ী হলে আমিও তো দায়ী। আর যদি আমি অসুস্থ না হতাম তবে প্রীতম তো যেত না আমার কাছে প্রণমীকে একা ফেলে, আর না এসব ঘটতো। আমারই সব দায়ী। তুমি কেঁদো না। প্রেরণা কোনো বুঝ নিচ্ছে না, দুপাশে চুপচাপ মাথা ঝাঁকিয়ে কাঁদছে। এত লোক বিধায় গম গম করছিল জায়গাটা। ডক্টরদের বিরক্ত লাগলেও ক্ষমতাসীন মির্জা ফ্যামিলি বিধায় টু শব্দটি করছে না। শুধু একজন এসে বলেছে, দয়া করে একটু আস্তে কথা বলুন। পরি প্রণমীর কেবিনে। দুজন নার্সের একজন প্রণমীর ডান হাতে 4টা আঙ্গুল ড্রেসিং করিয়ে দিচ্ছে। একজন নার্স একটা হসপিটালের ফতুয়ায় আবৃত করেছে ওর শরীরটা। কাজটা করতে করতে সে বেশ লজ্জা পাচ্ছে। বারংবার না চাইতেও চোখ যাচ্ছে প্রণমীর শরীরে। এত সুন্দর একটা মেয়ে, একেবারে নিখুঁত। প্রণমীর সৌন্দর্য চোখে বিচ্ছে নার্সের। সে দ্রুত ওকে পোশাকে আবৃত করে হাত সরিয়ে নেয়। এত সুন্দর বলে মেয়েটির পর এমন হামলা হলো। সৌন্দর্য কি এই মেয়েটির জীবনে অভিশাপ নাকি কপাল? পরি ঘন ঘন শ্বাস ফেলছে প্রণমীকে একটা ইঞ্জেকশন দিয়ে। অচেতন প্রণমী। একজন নার্স বলে ওঠে, রোকেয়া ম্যাম, দেখেছেন জানোয়ারটা কি করেছে? নখের দাগ সারা শরীরে। পরি কোনো কথা বলে না। আরেকজন নার্স বলে ওঠে, এইসব বাদ দে। কপাল ভালো, ঠিক সময়ে অজ্ঞান হয়ে গেছিল, নয়তো আগুনে। এসব প্লিজ বলো না। আর শোনো, ওর জ্ঞান ফিরলে ওর কানের কাছে এইসব নিয়ে কথা বলবে না। মেয়েটা এমনিতেই নাজুক। একটা পারিবারিক আবহ বজায় রাখবে, ঠিক আছে? পরি নিস্তেজ হয়ে বলে। ম্যাম। ঠিক তখনই আরেকজন নার্স কেবিনে ঢুকে বলে, ম্যাম, বাইরে পুলিশ এসেছে, আপনি আসুন। পুলিশ এসেছে ইরফান মির্জাকে অ্যারেস্ট করতে। তার বিরুদ্ধে অভিযোগ অ্যাটেম্প টু মার্ডার কেসে। রাদিফকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে পুলিশের হেফাজতে। ইন্সপেক্টর এলেন দুজন কনস্টেবল নিয়ে। ইহান তাজওয়ার মির্জার মুখোমুখি। ইন্সপেক্টর ঘুরে প্রত্যেককে একবার করে দেখে ইরফানকে বলল, আপনি সম্ভবত ইরফান মির্জা? জি। ঠান্ডা স্বর জবাব দিল, আমাদের সাথে চলুন, আপনার বিরুদ্ধে অভিযোগ। যাব, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। উপস্থিত প্রত্যেকে ভীষণ শান্ত। পুলিশ ইন্সপেক্টর সামিনিয়া স্যারের দিকে তাকায়। ঋতু আর ধৈর্য ধরে রাখতে পারল না, ছুটে এসে নিজের ছেলেকে জাপটে ধরে ইন্সপেক্টরকে বলল, এটা কেন? ও তো এবার কোনো ভুল করেনি, মেয়েটাকে বাঁচিয়েছে। এটা কি অপরাধ?
বাকি সবাই চুপচাপ। ঋতু কাঁদছে। ইন্সপেক্টর বললেন, এটা আইনের হাতে তুলে নেওয়া। আমরা আইনের লোক। আপনার মতো সাধারণ নাগরিক হলে আমিও চাইতাম উনি অ্যারেস্ট না হোক। ঋতু ছেলেকে ছাড়ে না। প্রেরণা কান্না থামিয়ে ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ইরফান শান্ত স্বরে ঋতুকে বলল, মাম্মা ছাড়ো। ঋতু ছাড়ে না। তার ছেলে দোষ না করে জেলের ভাত খাবে এটা সে মানবে না। ইরফান পুলিশ ইন্সপেক্টরকে বলল, আমাকে কিছুক্ষণ সময় দিন। আমার ওয়াইফের জ্ঞান ফিরলে তার সাথে একটু কথা বলে তারপর যাব। এই বড় বাবা, তুমি কিছু বলছো না কেন ওনাদের? ইন্সপেক্টর বললেন, এটা আমরা পারছি না, আপনাকে নিতে হবে এখনই, চলুন। ইরফানের রাগ চাপলো। রেগে মেগে ইহানের দিকে তাকায়। পাপার বড় বাবার দিকে চেয়ে ওঠে। কিসের ক্ষমতা তোমাদের? একটু সময় চাইছে। আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। আপনি সিনক্রেট করবেন না, চলুন। ইরফান যাবে না এখন মানে যাবেই না। পুলিশের সাথে চেঁচামেচি করছে, চেঁচাচ্ছে বাড়ির লোকদের উপর। এক পর্যায়ে একজন কনস্টেবল হ্যান্ডকাফ নিয়ে এগুলে রেগে মেগে এক ঘুষি বসিয়ে দেয় কনস্টেবলের নাকে। সামিন ইয়াসার অগ্রসর হচ্ছিল ইন্সপেক্টরকে সামলে নিতে। ছেলের এমন হঠকারী কাণ্ডে তাজ্জব বনে গিয়েছে সে। ইলহাম মির্জা ছেলের দুশ্চিন্তায় এক হাত কপালে চেপে বসেছিল। এ পর্যায়ে দু হাত কপালে ঠেকিয়ে দিল। হাহাকার করে উঠল তার ভিতরটা। এই ছেলের কি হবে? ইহান টেনে আনলো ইরফানকে। ইন্সপেক্টর বললেন, এত উগ্রতা মেনে নেওয়া যায় না, সরি। এরপর সে নিজেই হ্যান্ডকাফ লাগায়। ইরফান তবুও মোচড়ামুচড়ি করছিল। সামিনের দিকে তাকিয়ে অসহায়ের মতো বলে, পালাবো না আমি, কিছু তো করো প্লিজ। ভেতরটা পুড়ছে সামিনের। বাইরে সে যথেষ্ট শান্ত। ছেলের মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সরি বাবা, তুমি যাও, আমরা আছি। ইরফান চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেয়। প্রেরণার প্রীতমকে চুপচাপ দেখছে। ইহান এসে ভাইয়ের একটা হাত ধরে বলল, জ্ঞান হারিয়েছে, শুধু এত অস্থির হস না, একটু কথা বলবো। আমরা সামলে নেব। ইরফান মানতে চাইছে না। হাত খোলা থাকলে কি করতো কে জানে। প্রেরণা তখন নিজেকে সামলে নিয়ে ইন্সপেক্টরকে বলে, ওর বিরুদ্ধে অভিযোগ করেছে কে? ভিকটিমের মা বাবা। ও তো আত্মরক্ষার জন্য এটা করেছে। রেপিস্টকে বাধা দেয়, রেপিস্ট ওর উপর ঝাঁপিয়ে পড়েছে ওকে আহত করতে, নিজেকে বাঁচাতেও। আপনারা একটু বেশি। আমার বোন সুস্থ হলে সাক্ষী দেবে। সরি, তবে এটি আপনাদের প্রমাণ করতে হবে। প্রাথমিক তদন্ত অনুযায়ী আমরা এগোচ্ছি। আর আত্মরক্ষার জন্য এভাবে কোপাই কেউ কাউকে? ম্যাডাম, যাই হোক না কেন এটা ক্রাইম। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি ওনার উপর। একটা কথাই বলবো, আইনের অনেক ফাঁকফোকর আছে। আপনারা ঠিক একটা রাস্তা পেয়ে যাবেন আশা করি। ইরফান মানছে না। ইহান ভাইয়ের কাঁধে হাত চেপে বলছে, একটু শান্ত হ, আমরা আসি না। কি করবি অপেক্ষা করে? তুই যা, আমরা সবাই ওর কাছে আছি। প্রেরণা ঘুরে ফিরে নিজের পার্স খুঁজতে লাগলো। সোফার উপর থেকে পার্স তুলে ইন্সপেক্টরকে বলল, নিউ টাউন মডেল থানা থেকেই তো। আমরাও আমাদের কেস ফাইলে ওই থানাই করব। ওই পশুটা যাতে সুস্থ হলে এক সেকেন্ডও স্বস্তির শ্বাস ফেলতে না পারে। আইন হাতে তুলে নেওয়ার জন্য আপনাদের এতটা তৎপরতা। আশা করছি ধর্ষণের চেষ্টা করা একটা নর পশুকে একটুও রহম করবেন না আপনারা। আমি চাচ্ছি ও বেঁচে থাকুক। মৃত্যু খুবই সহজ শাস্তি হয়ে যাবে। প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, চল আমার সাথে। আপু প্রণব। ওর জ্ঞান ফিরতে ঢের দেরি, আগের কাজ আগে। এক পলক ইরফানের দিকে তাকায় প্রেরণা, তবে মুখে কিছুই বলল না। ঋতু ইরফানকে নিয়ে যাওয়ার পরেও ঘণ্টাখানেক আহাজারি করেছে। স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ভাসুরের কাছে গিয়ে তর্পেছে। আপনাদের কত টাকা? কয়েকজন পুলিশ কিনতে পারছেন না? এই কেমন নির্লিপ্ততা আপনাদের? এত স্বচ্ছতা দিয়ে কি হবে? আমার ছেলেকে ছাড়িয়ে আনেন, নয়তো আপনাদের ওই বেহুদা টাকায় কেনা পানি আমিও স্পর্শ করব না। সামিন বোঝাতে পারল না ভাই আর ভাইয়ের বউকে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে যে সবটা চাইলেও হুট করে ঠিক হবে না। একটা আলোচিত ইস্যু হয়ে গেছে এটা ইতিমধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ছড়িয়ে যাবে সর্বত্র। পরিস্থিতি কতটুকু থাকবে ইরফানের পক্ষে? আজকে ইরফানের আদৌ কোনো দোষ ছিল? ওই পরিস্থিতিতে প্রীতম কি এটা করতো না? ইহান কি করতো না? সামিন কি এটাই করতো না? যে কোনো পুরুষ কি এটাই করতো না? করতো তো। থানায় একটা সেলেই ইরফানকে একা রাখা হয়েছে, এটা অবশ্য ইহানের অনুরোধে। বাইরের ক্রিমিনালদের সাথে রাখলে আবার কখন না কখন কোন বিষয় নিয়ে তাদের উপর চড়াও হয় তার মাথা খারাপ ছোট ভাই। তাই এটা করেছে ইহান। ইরফানের সাথে এসেছে ইহান আর ইসমাম মির্জা। পুলিশ কাস্টডিতে যাওয়ার পর থেকে ইরফান চুপ হয়ে আছে, মুখটা শুকনো। চূড়ান্ত পর্যায়ে অসহায় এক নাদান শিশু লাগছে। ইহানের বড্ড মায়া হচ্ছে ভাইকে দেখে। এখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবে কিছু? ইরফান নিশ্চুপ। ভাইয়ের হাতের উপর হাত রাখলো ওকে বোঝাতে। ইহান, চিন্তা করিস না, প্রেরণা ঠিক থাকবে। আমি ওকে তালাক দেব না দাদান। এবার একটু বেশি মায়া লাগলো ইহানের। গম্ভীর হয়ে বলল, কেন গেছিলি আজ ওখানে? প্রেরণা আপুর কাছে। কেন?
ওই তোমার বড় বাবা বলল না, ভদ্রতা বজায় রেখে পরিস্থিতি সামলাতে। কেন, অপরাধ করেছে গিয়ে? না, বেশ করেছিস। সেলের লোহা শিকের মধ্যে থেকে হাত বাড়িয়ে ভাইয়ের পিঠ চাপড়ায় ইহান। ইসমাম দুই ভাইয়ের কথাবার্তা শুনে এমন একটা দম বন্ধ করা পরিস্থিতিতেও এরা এখন কি শান্ত। সে বলল, খাবি কিছু ইরফান? একটা ডাব এনে দেবো? বিরক্ত হয় ইরফান। এ ছোট বাবা, এখনো দাদুর দেখিও না তো। তখন তো 3 ভাই কুলো পেটে দাঁড়িয়েছিল মুখে, আমাকে হির হির করে টানতে টানতে আনলো। আনবে না? একজনকে 22 কোপ দিয়েছো তুমি। তাও তো মরলো না শালা। চোয়াল শক্ত হয় ইরফানের। ইহান নির্নিমেষ দেখছে ভাইকে। খানিক বাদে ইরফান মাথা তুলে দাদানকে বলল, ওর খবরটা একটু জেনে আসো। জেনেছি, জ্ঞান ফেরেনি। লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, কমপক্ষে 5 থেকে 7 বছরের সাজা তো। পরিস্থিতি বিবেচনা বাড়তে কমতে পারে, উকিল ধরবো। শান্ত স্বরে আওড়ায় ইহান। ইরফান বলে, হলেও অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না, দেখতে দেখতে কেটে যাবে। ম্লান হাসে ইহান। তারপর কি করবি? বেরিয়ে আমার প্রথম কাজ হবে ওকে তুলে আনা। রাদিফের নামে ধর্ষণের চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা হয়েছে। থানা প্রাঙ্গণে রাজ্যের ভিড়, সাংবাদিকদের ভিড় ছিল হসপিটালের সামনেও। ওখানকার সাংবাদিকদের ইয়াসার মির্জা সামলেছে। বর্তমান এসপি নিতান্তই ভদ্রলোক। তিনি প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের পাঠিয়েছেন ওসির কাছে। ওসি রণ হিমশিম খাচ্ছে। থানার সামনে বিশাল জটলা। ছাত্রশ্রেণীর ছেলেমেয়েরা উত্তেজিত। জানা গেল এরা কেউ কেউ ছায়ানটের সদস্য, কেউ মহিলা কলেজের শিক্ষার্থী। আন্দোলন করছে ইরফান মির্জার অপরাধ মওকুফের জন্য। নিতান্তই বাচ্চা বাচ্চা দেখতে ছেলেমেয়েগুলো। ওসি ওদেরকে সামলাতে চাইল কোমল পন্থায়, চড়াও হলো না ওদের উপর। বুঝিয়ে বলল থানা প্রাঙ্গণ ছাড়তে। কয়েক ঘন্টার মাথায় ওরা থানা প্রাঙ্গণ ছেড়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। কাঠফাটা রোদ্দুরে এক একটি ভিন্ন বয়সী মেয়ে শিশু ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ালো। ছায়ানটের বিভিন্ন সদস্য যে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে জমায়েত হলো লোকমঞ্চের কাছে। সাংবাদিক ছুটে গেল ওদের কাছে। এটা একটা মানবিক ইস্যু। ছুটে এলো 34টি চ্যানেলে চিফ রিপোর্টার। উদ্দেশ্য এই ইরফান মির্জা ইস্যুকে কেন্দ্র করে যার যার চ্যানেলে টিআরপি বাড়িয়ে নেওয়া। সব থেকে ভালো লাগার দৃশ্য ছিল যখন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার 162 জন প্রতিবন্ধী মেয়ে শিশু এসে খোলা মঞ্চে দাঁড়িয়ে নীরব আন্দোলনে সাথ দিল। তাদের হাতে ফেস্টুন ব্যানার, তাতে লিস্ট দেওয়া আছে এবছর যে কয়েকজন প্রতিবন্ধী মেয়ে শিশু নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডে শিকার হয়েছিল তাদের নাম। এটা ছিল মির্জাদের পক্ষের উকিলের একটা মনস্তাত্ত্বিক চাল। উদ্দেশ্য ইস্যুটাকে একটা জাতীয় রূপ দিয়ে জনগণের নীরব সমর্থন আদায় করা হলো। তাই বেশ কিছু সময়ের মধ্যে ফলাও হয়ে গেছে বিষয়টা। ভিড় ঠেলে ভাইয়ের হাতে ধরে প্রেরণা থানার পুরনো দালানের সামনে এসেই থামলো। প্রণমী তখনও অচেতন ছিল। বেশ কিছুক্ষণ আগে জেনেছে প্রেরণা। ওখানে মির্জা পরিবারের সবাই আছে। প্রীতম উসকুস করছে, বোনের দিকে তাকাচ্ছে আর চোখে। প্রেরণার মুখভঙ্গি গম্ভীর। প্রীতম আস্তে ধীরে বলল, যাবে ছেলে। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শুকনা গলায় বলে, চল। এক দুপুর ইহান উকিলের সাথে থেকে এসে ভাইয়ের কাছে ঝিমোচ্ছে। এতক্ষণ ধরে থাকার জন্য খসাতে হয়েছে টাকা। ইয়াসার মির্জার ইসমাম মির্জা এখন উকিলের সাথে। উকিল পরামর্শ দিয়েছিল বাদী বিবাদী বসে শুরুতে এই বিষয়টা নিয়ে মধ্যস্থতা করে নেওয়া। মির্জাদের পক্ষের কেউ মানেনি। মধ্যস্থতা হয় না, ধর্ষকের সাথে কোনো মধ্যস্থতা নয়। এতে যদি তাদের ছেলেকে ছাড়ানো না যায় তবে তাই হোক। তবে দুপক্ষের উকিল নেমেছে কোমর বেঁধে। প্রেরণার প্রীতমকে দেখে ইহান উঠে দাঁড়ায়। প্রেরণা লোকটাকে দেখলো। পরিচয়ের প্রথম দিন থেকে এইভাবে ভাই বোনের সাথেই দেখছে লোকটাকে। একটু সামান্য মায়া হয় প্রেরণার। ইহান ওকে আর প্রীতমকে দেখে অস্থির হয়ে বলল, প্রেরণার কি অবস্থা? 3টার পর আর খোঁজ নিতে পারেনি। ওকে সেডেটিভ দিয়ে রাখা হয়েছে। শান্ত স্বরে আওড়ায় প্রেরণা। ইরফান শান্ত চোখে প্রেরণা প্রীতমকে দেখলো। প্রীতম ওর দিকে এক পলক চোরা চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে ইহানকে বলল, উকিল বলছে যথেষ্ট। তারপর কাল কেসের শুনানি। ফরেনসিক রিপোর্ট ল্যাবে আছে। ইহান ঘুরে ভাইকে এক পলক দেখে প্রীতম প্রেরণাকে বলল, কথা বলবেন ওর সাথে? একজন একজন করে কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। প্রীতম দাঁড়িয়ে থাকে। প্রেরণা ইহানের সাথে বেরোয় সেল থেকে। বাইরে এসে দাঁড়ায় যেখানে দুজন সেন্ট্রি দাঁড়িয়ে আছে। প্রীতম এগিয়ে যায়। ইরফান নির্নিমেষ তাকিয়ে আছে। হঠাৎ করে ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে। সে চেষ্টা সফল হয় না। প্রীতমের চুল উস্কো কুস্কো হাত দিয়ে সেগুলো আর এলোমেলো করে দিয়ে নীরের ঠান্ডা স্বরে বলে, ভালো আর হলি না। তাহলে তোর পপুলারিটি কমে যাবে। প্রীতম কিছুক্ষণ তাকিয়ে দেখলো ওকে, পরপর বলল, আমার হাত থেকে সুইটা নেওয়ার জন্য অমন করছিলি কেন? সবার হাত নোংরা করে লাভ কি? তাতে তোর কি? আমার বোন কাঁদত, তার পি ফর প্রীতমের জেল হবে। এবার সামান্য হাসে প্রীতম। মাথার চুলগুলোকে খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে বলে, বুঝতে পারছি না তোকে শালা। বুঝতে পারলে কি করবে? তোর বোন দিবি? প্রীতম চুপচাপ তাকিয়ে থাকে। ইরফান হেসে ফেলে বলে, যা যা, আর সামাজিকতা দেখাতে এখানে থাকতে হবে না। ইনু আর প্রণর খেয়াল রাখ।
খানিক বাদে প্রীতম বেরিয়ে এলো, প্রেরণা ঢুকলো ভেতরে। ইরফান ওকেও দেখতে লাগলো। প্রেরণার মুখভঙ্গি শান্ত। এগিয়ে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ইরফানকে লাগছে উদ্ভ্রান্তের ন্যায়। শ্যামলা হলেও ছেলেটার চেহারা ভীষণ সুন্দর। প্রেরণা এইমাত্র খেয়াল করলো, আগে কখনো সেভাবে ওর দিকে তাকায়নি মনোযোগ দিয়ে। একটা ইনোসেন্ট ব্যাপার আছে ইরফানের চেহারায়। ইরফান প্রেরণাকে একটা স্নিগ্ধ হাসি উপহার দেয়। প্রেরণা বলে ওঠে, এই 14 শিকের লক আপ সম্ভবত তোমার পছন্দের জায়গা। ইরফান ও কথার জবাব না দিয়ে বলে, আমার বউ কেমন আছে? প্রেরণা কয়েক পল চুপ থেকে বলে, তোমার বউয়ের কথা জানি না, প্রণবী ঠিক আছে, খবর নিয়েছি, যাবো এখন ওর কাছেই। ফিচেল হাসে ইরফান। প্রেরণা বলে, কেন গিয়েছিলে আজ? হাত চাইতে প্রণর। সহজ সরল স্বীকারোক্তি। প্রেরণা প্রসঙ্গ পাল্টে বলে, তোমাদের পক্ষের উকিল শুনেছি দুর্দান্ত, আশা করছি ভালো কিছুই হবে। ভালো কিছু হলে আপনার কি? কিছুই না, মির্জা ফ্যামিলি আমার কাছে বড্ড মায়াময়, ভালো লাগবে তারা দুশ্চিন্তা মুক্ত হলে। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণা খুঁটিয়ে খুঁটিয়ে ইরফানকে দেখে বলে, খেয়েছো কিছু? মাথা নাড়া ইরফান। তবে কিছু প্যাকেটজাত খাবার দিতে পারবো সম্ভবত, বলো কি খাবে? এক প্যাকেট সিগারেট হলে ভালো হতো। প্রেরণা তাকিয়ে রয়। ইরফানও কিছু মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে বলে, বেয়াদবি নেবেন না, যারা এটা খায় না তারা বুঝবে না এটা ঠিক কি। দাদানকে বলতে লজ্জা লাগে, তাই আপনাকে বললাম। আর আপনি তো জানতে চাইলেন কি খাবো, তো সত্যিটা বললাম। প্রেরণা বুঝে যায় এই ছেলে এমনই। এত অস্থিরতার মধ্যে তার হঠাৎ খানিকটা হাসি পায়, তবে সে হাসে না, বরং চোখ মুখ কঠিন করে কপাল কুঁচকে বলে, ভালো হও। ভালো হলে বোন দেবেন? তৎক্ষণাৎ প্রশ্ন করে বসে ইরফান। প্রেরণা বলে, কখনোই না, আমার বোনকে আমি খুব ভালো বিয়ে দেব। ইরফান চুপ হয়ে যায়। প্রেরণার কথা না বাড়িয়ে বলে, আসছি, কাল আসবো কোর্টে। কেন আসবেন? আত্মীয়, সামাজিকতা রক্ষায়। বাবা, কোর্টে শুনানিতে যাবেন? আপনি বড্ড সামাজিক লোক। প্রেরণা জবাব না দিয়ে বেরোয় এবং সত্যি সত্যি প্রেরণা এক প্যাকেট সিগারেট কিনে এক কনস্টেবলের পকেটে 1000 টাকার চকচকে নোট রেখে বলে দেয়, ইরফান মির্জাকে দিবেন। এই অদ্ভুত কাজটা প্রেরণা কেন করলো সে জানে না, কোন খেয়ালে করলো বুঝতে পারলো না। কাজটা করে বোকা বোকা মুখ করে থানা প্রাঙ্গণে নামলো। প্রীতম ইহান ছিল ওসির রুমে। বেরিয়ে এসে প্রেরণার সাথে দেখা হয়। খবর এসেছে প্রণমীর জ্ঞান ফিরেছে, তারা সেখানে যাবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ট্রিট খুব চলে। লোকে বলে মানুষ আইনের ঊর্ধ্বে নয়, তবে এই আইন লোহার মতো, আঙুল দিয়ে আইন মতো ঠিকই মন মতো বাঁকানো যায়। একটু আগুন দরকার, মিডিয়া হবে সে আগুন। কথাগুলো বলে ফিচেল হাসলো যুবক লোকটা। ঠিক যুবক নয়, বয়স 30-31, সুদর্শন, শরীরটাকে বাঁধিয়ে রেখেছে তাই যুবক লাগছে। সামিন ইয়াসার মির্জা আর ইলহাম মির্জা মনোযোগী দৃষ্টিতে ছেলেটাকে দেখছে। তাদের সামনে সফেদ শার্ট পরে যে বসে আছে সে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ, ডিফেন্স প্রসিকিউটর। নামের মতোই জলজলে যার ক্যারিয়ার। গলার কাছে টায়ের নটটা খানিকটা ঢিলা করে নড়ে চড়ে বসলো। অতি বিনয়ী হাসি হেসে সামিন আর ইলহামের দিকে কফির মগ দুটো এগিয়ে দিয়ে বলল, কানাডায় 244-এর ইউসিবি গ্রুপে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে পা হারায় এলিন নামের 12 বছরের একটি এতিম শিশু। হ্যাকিং করতে গিয়ে বরফের পাহাড় থেকে পিছলে পড়ে ট্রাকের সামনে পড়েছে। ইন্ডাস্ট্রির মালিক মামলায় জিতে যায় ক্ষমতা চড়ে। অবশ্যই এতে ড্রাইভারের কোনো দোষ ছিল না, কোনো ধরনের জরিমানাও দিতে হয়নি তাদের। পরে 2048-এ কেসটা রিওপেন হয় আমার এক বন্ধুর প্রচেষ্টায়। হাতে কোনো তথ্য প্রমাণ নেই, কিচ্ছুটিও নেই, তবুও আমার বন্ধু আস্থায় কেসটা জিতেছিল। কিভাবে জানেন? কিভাবে? একটা ভিডিওগ্রাফি পঙ্গু এলিন ফান্ডাদের সকাল থেকে সন্ধ্যা অবধি নৃত্যকারী কর্মসূচি ভিডিও ধারণ করে আদালতে পেশ করা হয়েছিল শুধুমাত্র। ব্যাস, কান্ট্রির পিপল একজোট হয়ে এক চুক্তিতে এলিয়ানের ন্যায় বিচার পাইয়ে দিল। আদালতের চাপে পড়ল, আইন চাপে পড়ল, নিয়ম চাপে পড়ল। এই লজিকের পাশাপাশি সিম্প্যাথি এক টমাসে আমি আইন পেশার আর সিক্রেট ট্রিট হিসেবে ফলো করেছি। আশা করি বুঝতে পারছেন। অলরেডি শহরে মিছিল নেমেছে আপনাদের ছেলের নিঃস্বার্থ মুক্তির দাবিতে। কিন্তু এটা তো পসিবল না। পসিবল না, তবে আপনাদের অনেকটা সাহায্য করবে। কিভাবে? দেখে নিন, আর আমি তো আছি। উজ্জ্বল ছেলেটা খুবই শান্ত স্বভাবের, বুদ্ধিমান। সামিন শুনেছে। ছেলেটার সাথে কথা বলে উদ্বিগ্নতা কমেছে কিছুটা। ইলহাম ব্যস্ত হলো, ভাইয়া চলো উঠি, থানায় একটা ঘড়ি দিয়ে হাসপাতালে যাব। সামিন উজ্জ্বলকে বলল, আগেও কখনো দেখিনি তোমাকে,
তবে তোমার দাদু নিজাম মাহমুদ আমার কেসের প্রসিকিউটর ছিলেন, তিনি ছাড়িয়েছিলেন আমাকে। জি, দাদুর মুখে আপনাদের কথা প্রায় শুনতাম, ইনফ্যাক্ট এখনো শুনি। মাঝখানে লন্ডনে ছিল শুনেছি। উজ্জ্বল হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।